আসসালামু আলাইকুম। শুধু দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, হাসিনা সরকারের যেই ভাবে পতন হয়েছে, এইভাবে পতন ইতিহাসে খুব বেশি কি হয়েছে? হাসিনা সরকার কার্যত পালিয়ে গিয়েছে এবং সেটা 2-1 ঘন্টার মধ্যেই আসলে ফাইনাল হয়ে গেছে। 2-1 ঘন্টা আগে পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না যে হাসিনা সরকার পালিয়ে যাবে। পৃথিবীতে হয়তো এরকম পালিয়ে যাওয়ার উদাহরণ আছে, কিন্তু বাংলার ইতিহাসে এরকম পালিয়ে যাওয়া খুব বেশি হয়নি। কারণ হচ্ছে একজন রাষ্ট্রনেতা অনেক রকমের জ্ঞান গরিমা নিয়ে কিন্তু তাকে রাষ্ট্রনেতা হতে হয়। অযোগ্য অদক্ষ হলে রাজ্য সাফার করে, প্রজারা সাফার করে, এমনকি রাজা নিজেও সাফার করে। রাজবিদ্যা বা এই যে সাম্যতা, ইকুইটি, এটা হচ্ছে সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা। একজন রাজাকে এই জিনিসটা প্র্যাকটিস করতে হয়। একজন রাজা যখন সাম্যতা এবং ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা করতে পারে না, তখনই সমাজে নানা রকমের অসন্তোষ দেখা দেয়। গণতন্ত্র, সমাজতন্ত্র সব কিছু হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করার তন্ত্র, রাজতন্ত্র, ঠিক আছে? এখন এই শৃঙ্খলা যদি না থাকে, আলটিমেটলি রাষ্ট্রটা কোলাপস করতে বাধ্য, রাষ্ট্র নানা রকমভাবে সাফার করে। হাসিনা সরকারের সময়ে রাষ্ট্রে ওই সাম্যতাগুলা, ন্যায় বিচারগুলা ছিল না। জোর জবরদস্তি করে রাষ্ট্রে একটা স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে, যেখানে সরকারি দল হলে সব খুন মাফ, বিরোধী দল হলে বিরোধী মতকে দমন পীড়ন করে দাবিয়ে রাখা হয়েছে। এখন সমাজে এই যে এই বার্তাটা যে তুমি আওয়ামী লীগ করো তাহলে তুমি সব কিছু পাবা, তুমি অন্য কিছু করো তোমাকে মেরে ফেলা হবে, সমাজের লোকজন দেখেছে, অসন্তোষ এসেছে, হয়তো ভয়ে ঘুমের শিকার হতে হয়েছে, নিপীড়নের শিকার হতে হয়েছে, হত্যা মামলা হামলা শিকার হয়েছে, কিন্তু অসন্তোষটা মানুষের মনে ছিল। সে অসন্তোষের বহিঃপ্রকাশটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আরেকবার প্রমাণ করেছে, এবং এটার মধ্য দিয়ে সামনের যে সরকারগুলো বাংলাদেশে আসবে তাদের জন্য একটা বার্তা আছে। তো তুমি সাম্যতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তুমি অন্যায় করো না, তুমি অবিচার করো না, তুমি জনমানুষের কল্যাণে কাজ করো, তুমি নিপীড়িত হও না, তুমি সবার জন্য যেটা সহজ করার চেষ্টা করো, তুমি জনমানুষের কল্যাণে কাজ করো, শিক্ষায় কাজ করো, স্বাস্থ্যে কাজ করো, কৃষিতে কাজ করো, উন্নয়নে কাজ করো, তুমি রপ্তানি বাড়ায় দাও, তুমি শিল্প কারখানা গড়ে তোলো, তুমি সবাইকে চাকরি দাও, সবাইকে শিক্ষিত করো।
তুমি তোমার মন্ত্রী পরিষদকে উন্নত করো, তুমি তোমার শাসন ব্যবস্থাকে উন্নত করো, তুমি তোমার পুলিশ ব্যবস্থাকে উন্নত করো, তুমি তোমার আইন শৃঙ্খলা ব্যবস্থাকে উন্নত করো। তাহলে সমাজে একটা কল্যাণ, উন্নয়ন, সুবিচার, সাম্যতার, সুখ শান্তির একটা নহর বয়ে যায়। এখন যেহেতু বিংশ শতাব্দী, এখন যেহেতু সব কিছু হাতের মুঠোয়, কম্পিউটারে দু একটা কি প্রেস করলে সারা পৃথিবীর সব কিছু জেনে যাওয়া যায়, সবার সাথে সবার কমিউনিকেট করা যায়। দমন পীড়ন করে সরকার চেষ্টা করেছিল ইন্টারনেট বন্ধ করে দিয়ে, সরকার চেষ্টা করেছিল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে। সরকারের কন্ট্রোল মেকানিজমের মধ্যে এগুলো বড় একটা টুলস। আগেও ছিল রাজা প্রজাদের সময়, এখনও সেটা আছে। সো ইন্টারনেটের সুইচ সরকার যে কোনো সময় অফ করে দিতে পারে, মোবাইলের সুইচ, কমিউনিকেশনের সুইচ সরকার যে কোনো সময় অফ করে দিতে পারে। সো সরকারের এই যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা দমন পীড়নের একটা হাতিয়ার। এই জিনিসটা আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে দমন পীড়নের জন্যে। সামনে সরকাররা হয়তো ব্যবহার করবে, কিন্তু ওই পথে হাঁটা যাবে না। হাঁটলেও কতটুকু হাঁটবো, কতটুকু সংস্কার করব, সেখানে একটা ব্যালেন্স রাখতে হবে। তো সরকারের সব কিছুই হচ্ছে গিয়ে কমান্ড অ্যান্ড কন্ট্রোল, জনতুষ্টি, এবং সেটার মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য সরকারকে করতে হবে। সরকার যদি সব কিছু জনতুষ্টিমূলক করে, হাসিনা সরকার যেটা করতো, যখনই কোথাও কোনো আনরেস্ট দেখেছে সরকার সেটা মেনে নিয়েছে। সেখানে রাষ্ট্রের স্বার্থ ছিল না, স্বার্থ ছিল মব ম্যানিপুলেট করে রাষ্ট্র তাকে পরিচালনা করা। সো একটা ফিলোসফি, রাষ্ট্র পরিচালনা হচ্ছে একটা ফিলোসফি, একটা দর্শন। সো আপনি কোন মতবাদের উপর ভিত্তি করে রাষ্ট্রটাকে শাসন করবেন, রাষ্ট্রটা পরিচালনা করবেন। যদি শুধু সরকারে থাকতে চান, যদি শুধু জনমানুষকে দাবিয়ে রাখতে চান, রাষ্ট্রের কোনো কল্যাণে কাজ না করেন, সেটা একরকমের হবে। যদি জনমানুষের কল্যাণে করতে চান, রাষ্ট্রের কল্যাণে করতে চান, ব্যালেন্স করে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চান, সেটা একরকমের হবে। যদি সব জনতুষ্টিমূলক হয়, সেটা একরকমের হবে। এখানেই চলে আসে সমাজতন্ত্র, রাজতন্ত্র এবং গণতন্ত্র, তিনটা বিপরীতমুখী শাসন। রাজতন্ত্রে কী হয়? রাজতন্ত্রে রাজাই হচ্ছে রাষ্ট্রের মালিক। প্রজাদের কল্যাণ তিনি করতে পারেন, নাও করতে পারেন। রাজা যা বলবে সেটাই আইন, সেটাই শাসন। রাজা যদি ভালো হয়, রাজ্যের প্রজারা সুখে শান্তিতে থাকবে, রাজ্যের উন্নতি হবে। রাজা যদি জ্ঞানী হয়, প্রজাদের মধ্যে সে জ্ঞানীর সঞ্চার হবে। রাজা যদি শোষণ নিপীড়ন করে, রাজ্যব্যাপী শোষণ নিপীড়ন চলতে থাকবে। এটা হচ্ছে এক রকমের ধরন রাজতন্ত্র। রাজার কথাই আইন, রাজাই সব, রাজার মন্ত্রী পরিষদ মিলে সব। হাসিনা সরকার গণতন্ত্রটাকে যেই রকম একটা জিনিসে পরিণত করেছিল, সেটা ছিল অনেকটা রাজতন্ত্রের মতো। মন্ত্রী, প্রধানমন্ত্রী যা বলবে সে হচ্ছে অনেকটা ডেমিগড, তিনি সব কিছু পারেন, এমন একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের সমাজে ছিল। এরপরে আসেন গণতন্ত্র। গণতন্ত্রটা কি? গণতন্ত্রটা হচ্ছে জনগণ যা চাইবে, গণগণের চাওয়ার উপর ভিত্তি করে সরকার তৈরি হবে।
জনগণ ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং এই প্রতিনিধি জনগণের স্বার্থটাকে দেখবে, জনগণের স্বার্থটাকে দেখবে এবং সেখানে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা থেকে সম্পদ আহরণ হবে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা হবে এবং সেটা নিয়মকানুনের মধ্য দিয়ে হবে। কম্পিটিশন, আইনের শাসন থাকবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, সেগুলো ফলো করতে হবে। শিক্ষা, যোগ্যতা, মেধা এগুলোর সঠিক মূল্যায়ন হবে। গণতান্ত্রিক ব্যবস্থা যেমন আমেরিকাতে একটা এক্সট্রিম লেভেলে হয়তো বারাক ওবামা প্রেসিডেন্ট হতে পারে, সে ইমিগ্রেন্টের একটা ছেলে, কিন্তু সে প্রেসিডেন্ট হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থার এটাই হচ্ছে শক্তি, চিন্তা করতে পারে বড় কিছু হওয়ার, যোগ্যতা দিয়ে, কর্মদক্ষতা দিয়ে মানুষ তাকে ইমপ্রুভ করতে পারে, তার সোসাইটাল লেভেলটাকে ইমপ্রুভ করতে পারে, তার আয় উপার্জনকে ইমপ্রুভ করতে পারে। এটাই হচ্ছে গণতন্ত্র, সর্বজন সেটা গ্রহণ করে। আর সমাজতন্ত্র হচ্ছে রাষ্ট্র, যেমন চীন বা রাশিয়া, এখানে কি হয়, একটা দল থাকে সমাজতান্ত্রিক মতবাদ, তারা সমাজ নিয়ে চিন্তা করবে, ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু না, সামাজিক যাই কিছু হবে সব কিছু সামাজিক, অর্থনীতি হবে সামাজিক, সবাই সমাজের জন্য কাজ, রাষ্ট্রের জন্য কাজ করবে, রাজা কল্যাণমূলক, ব্যক্তির কোনো কিছু থাকবে না, সব কিছু কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে চিন্তা করবে। চিকিৎসা হয়তো ফ্রি করে দেবে, শিক্ষা হয়তো ফ্রি করে দেবে, সমাজের কে কোথায় কতটুকু কাজ করবে সেটা ঠিক করে দেবে, সব কিছু কমিউনিটি বেসড, সব সম্পদ কমিউনিটির উপর, মানে ব্যক্তিগত কিছু না, বাড়ি থাকবে, সরকার দেবে, নিজের কিছু না, আয় উপার্জনের জন্য হয়তো কিছু অল্প কিছু স্যালারি পাবে, সেটা দিয়ে সে খাওয়া দাওয়া করবে, সেটাও সরকার থেকে দেওয়া হবে। সো ওখানে কম্পিটিশানটা হয়তো থাকবে না, কম্পিটিশানটা হয়তো তেমন করে থাকবে না, সেজন্য আমরা দেখি সারা পৃথিবীতে। কিন্তু ওখানে যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্র শোষক হতে পারে, রাষ্ট্র জোর দিতে পারে, গণতন্ত্রে ওই জিনিসটা করতে পারে না। গণতন্ত্রে নাগরিকের উপরে রাষ্ট্র কোনো রকমের চাপ দিতে পারে না, কেউ যদি কাজ করতে চায় তো কাজ করবে, কাজ না করতে চাইলে সে কাজ করবে না। কিন্তু সমাজতন্ত্রে আপনি যদি কর্মক্ষম হন, ইউ হ্যাভ টু ওয়ার্ক, নয়তো আপনি খাবার পাবেন না, চাকরি পাবেন না, চিকিৎসা পাবেন না। ঠিক আছে, সব কিছু কর্ম করে আপনাকে আর্ন করে নিতে হবে। সো এইটা হচ্ছে দুটি ডিফারেন্ট মতবাদ। এখন গণতন্ত্রে কম্পিটিশন হয় কেন? পার্সোনাল গেইন পসিবল, সমাজতন্ত্রে সেটা পসিবল না, পার্সোনাল গেইন বলে কিছু নেই, সব রাষ্ট্রের। রাজতন্ত্র হচ্ছে যাই কিছু হবে সেটা রাজার, সেটা সব রাজার। এখন রাজার ফিলোসফির উপর ডিপেন্ড করে সেটা গণতন্ত্র হতে পারে, সেটা সমাজতন্ত্রও হতে পারে, অথবা সেটা এক্সট্রিম লেভেলের ফ্যাসিজমও হতে পারে। ঠিক আছে, বছরের পর বছর একটা মতবাদ চালাবে, রাজা ক্ষমতায় আহরণ করবে, তার মৃত্যু পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। কিন্তু গণতন্ত্রে সেই জিনিসটা চেঞ্জ হয়, সমাজতন্ত্র সেটা পসিবল। ঠিক আছে, সো এই যে তিন তন্ত্র বললাম, তাহলে রাষ্ট্র পরিচালনা করা এত সোজা কাজ না। রাষ্ট্র পরিচালনা করা অনেক জটিল একটা ব্যাপার। আমরা দেখেছি রাজতন্ত্রের পতন হতে, আমরা দেখেছি গণতন্ত্রের পতন হতে, আমরা দেখেছি সমাজতন্ত্রের পতন হতে, আমরা দেখেছি কোনো কোনো দেশ উন্নতির শিখরে পৌঁছে যেতে, কোনো কোনো দেশ উন্নতির শিখর থেকে একেবারে তলানিতে চলে যেতে। এটা হচ্ছে সব কিছু নেতা, যে যোগ্য নেতৃত্ব দিতে পারে সে দেশটাকে তুলে দিতে পারে, যেমন সিঙ্গাপুর, সাউথ কোরিয়া।
আবার এমনও যেমন মালয়েশিয়া, আবার এমনও অনেক দেশ আছে যেগুলো শোষিত বঞ্চিত হতে হতে আফ্রিকার অনেক দেশ স্বর্ণের খনি আছে কিন্তু লোকজন খাবার পায় না। বহিঃশত্রু থেকে দেশটাকে রক্ষা করতে হবে, সবার সাথে ভালোভাবে এঙ্গেজমেন্টে যেতে হবে, রাষ্ট্রের জন্য যেটা ভালো উইন উইন সিচুয়েশন ডিল করতে হবে, মানব সম্পদকে সত্যিকারভাবে ইউজ করতে হবে। যেমন আমাদের দেশে যে শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করে, তারা ওই দেশের উন্নয়নে কাজ করে, হয়তো যে কাজটা সে করে সেই কাজটার দাম 10,000 টাকা, কিন্তু তাকে দেওয়া হয় হয়তো 100 টাকা। তাহলে তার যে কর্ম সেটার জন্য ওই দেশটা 9,900 টাকা ইনকাম করেছে। সো এটা হচ্ছে প্রোডাক্টিভিটি, এটা হচ্ছে প্রবৃদ্ধি, এটা হচ্ছে উন্নয়ন। এখন আমাদের জনসম্পদ আছে কিন্তু সেটাকে ইউজ করতে পারছি না, কর্মসংস্থান নাই, আমাদের অর্থনীতি ভালো না, যে টাকাটা আছে সেটা লুটেপুটে চলে খেয়ে যাচ্ছে। আমরা আমাদের জনশক্তিটাকে যদি ইউজ করতে পারি, আমাদের আর কিছু লাগে না, কিন্তু সেই ইউজটাই তো আমরা করতে পারছি না। দেশে শিক্ষা ব্যবস্থা ভালো না, ইকোনমিক্সের যে সূত্রগুলো সেগুলোকে আমরা ইউজ করছি না, আমাদের সম্পদগুলোকে আমরা ইউজ করছি না, সস্তা আমরা সেগুলোকে অপচয় করছি, সেগুলোকে মেরে ফেলছি গলা টিপে টিপে। সবচেয়ে সস্তা যে শ্রম আমরা সেই শ্রম দিয়ে আমরা গার্মেন্টস চালাচ্ছি, সেখানে মালিকরা শোষণ বঞ্চনা করেই যাচ্ছে, আর সম্পদগুলো সব বাইরে পাচার করছে। এখন বাংলাদেশ সরকার যদি জনগণের চাহিদাকে পূরণ করত, যদি দেশের সম্পদ দেশেই রাখত, লুটপাট করতে হুন্ডি ব্যবসার মাধ্যমে টাকা পাচার করতে যদি না দিত, দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতো, দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হতো, দেশের লোকজন দেশেই কাজ করত, চায়নাতে যেমন হয়েছে। ঠিক আছে, সো সরকারের গঠনমূলক পলিসিগুলো তো আমাদের লাগবে। এখন সরকার যদি গঠনমূলক পলিসি যদি আমাদেরকে না দেয়, সেক্ষেত্রে চুরিদারি হতে থাকবে, হুন্ডি বা ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং করে টাকা পয়সা চলে যাবে বাইরে, দেশের সম্পদ বাইরে চলে যাবে, লোকজন ব্রেন ড্রেন হবে, তারপরে শ্রমগুলো ড্রেন হবে। যে আমরা যেটাকে বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, বাংলাদেশ কিন্তু লক্ষ লক্ষ বেকার সেটা নিতে পারছে না। এটা সরকারেরই ব্যর্থতা, অন্য কাউকে কিন্তু এই ব্যর্থতা দেওয়া যাবে না, কেন অন্য কেউ দেশটা চালায় না, সরকারই চালায়। যারা যারা সরকারে ছিল যখন থেকে আমাদের যেটাকে বলে যে এই যে বেকারত্বের হার বাড়তেছে, এটা তাদেরই দোষ। যেমন গত সরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে কিছুই করেনি, লুটপাট করেছে, আইসিটি সেন্টার এটা ওটা এটা এটা নানা রকম ইউনিভার্সিটি বানাচ্ছে, কিন্তু শিক্ষার মান বাড়ায়নি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ায়নি, এক্সপোর্ট ইম্পোর্ট ক্যাপাসিটি বাড়ায়নি, বরং সরকারের যেই লক্ষ লক্ষ কোটি কোটি যে ডলার বাইরে থেকে আসে সস্তা শ্রমের মাধ্যমে, সেগুলোকে দেশে পাচার করেছে বিদেশে। যদি ওই টাকা দিয়ে দেশে ইন্ডাস্ট্রি করতো, লোকজনকে যদি এমপ্লয় করতো, সেটা যদি বাইরে এক্সপোর্ট করতো, ভ্যালু এডিশন যদি বাড়তে থাকতো, সেক্ষেত্রে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি বা এরকম গরিব একটা দেশ থাকার কোনো তো কারণ নাই। কেন ইকোনমিক্সের নিয়মটাই হচ্ছে এরকম যে মানুষ সারভাইভ করার জন্যে কাজ করবে, কাজ করা মানে উৎপাদন করা। এখন তুমি যদি মানুষকে ওই 4টা M দাও, ম্যান, মেটেরিয়াল, মেশিন, মানি, তাহলে মানুষ সেটাকে প্রসেস করে ইকোনমিক্স তাকে উন্নত করবে। যদি লুটপাট করতে থাকো, উৎপাদন না করতে থাকো, দ্রব্যমূল্যের ঠিকমতো মার্জিন যদি না থাকে, যদি এই কালোবাজারি, মজুতদারি, সিন্ডিকেশন এগুলোকে যদি মানে ফটকামি যদি চলতে থাকে, আমাদের শেয়ার মার্কেটের দিকে তাকালেই দেখেন কী অবস্থা। লুটপাট করে মানে কোনো কিছু নাই, সম্পদ নাই, লুটপাট করে সরকারি সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা চুরি করে তারা দেশের বাইরে পাচার করে দিয়েছে, জনমানুষের সম্পদ লুট করেছে।
এখনও সেই চলমান প্রক্রিয়া। ব্যাঙ্কগুলো সব দেউলিয়া হয়ে বসে আছে, ইন্ডাস্ট্রিগুলোতে কোনো রকমের প্রোডাকশন নাই, কোনো কর্মমুখী ব্যবস্থা নাই, কৃষিতে কোনো রকমের ব্যালেন্স নাই। এগুলো সব সরকারি ব্যর্থতা, কোনো ব্যক্তিগত মানুষের ব্যর্থতা না। এখন ব্যক্তি মানুষকে, এমন লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে যারা সরকারকে সুপথে পরিচালিত করবে। মার্কা না দেখে লোকজন দেখে ভোটটা দিতে হবে, যোগ্য লোককে ক্ষমতায় বসাতে হবে। ঠিক আছে? যদি তা না করেন, দেশ বরাবরের মতো সাফার করবে। ধন্যবাদ।